প্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন আবির ফেরদৌস মুখর, উপ উৎসব পরিচালক, ইশরাত জাহান সাথী চলচ্চিত্র নির্মাতা এবং তাওকির ইসলাম চলচ্চিত্র নির্মাতা ও সংগঠক। প্রিয় দর্শক, আপনাদের বলে দিই, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় অংশ নিতে পারবেন। আমাদেরকে ফোন করতে পারবেন যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ শিরোনামগুলো। ঘন কুয়াশা আর শীতে বিপর্যস্ত সারা দেশের জনজীবন। হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শীতের তীব্রতা থাকবে আরও 2 দিন, বলছে আবহাওয়া অফিস। গাজীপুরে টায়ার কারখানায় ভয়াবহ আগুনে 5 জনের মৃত্যু। সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের গাড়ি চাপায় কলেজ শিক্ষক সহ 2 পথচারী নিহত। যে কোনো পরিস্থিতিতে জয় করার মানসিকতা নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে, স্কাউটদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। ভিডিও কনফারেন্সে 8ম জাতীয় কাপ ক্যাম্পুরির উদ্বোধন। 2 কোটি টাকা মুক্তিপণের দাবিতে চট্টগ্রামের হাটহাজারী থেকে অপহৃত স্কুল ছাত্রকে 9 দিন পর উদ্ধার। আটক মূল হোতা এর আগেও এ ধরনের একাধিক ঘটনায় জড়িত, জানালো পুলিশ। এবং চট্টগ্রামে চিকিৎসকদের ধর্মঘটে অচল বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। ব্যাহত চিকিৎসা কার্যক্রম, রোগীদের দুর্ভোগ চরমে। আমরা চলে আসব সরাসরি আমাদের আজকের আলোচনায়। আমরা জানি যে আজ থেকে শুরু হয়েছে 9ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ। চিলড্রেন্স ফিল্ম সোসাইটির আয়োজনে উৎসবটি আয়োজিত হচ্ছে এবার ঢাকা, রাজশাহী এবং সিলেটে। এবং আগামী 2 মাসের মধ্যে চট্টগ্রাম সহ আরও কয়েকটি বিভাগীয় শহরে উৎসবটি আয়োজিত হবে। আমরা জানি, আমরা এই উৎসবটি নিয়ে এবং সামগ্রিকভাবে আমাদের শিশু চলচ্চিত্র নিয়ে আলোচনা করব। আমাদের সাথে 3 জন আজকে যারা অতিথি উপস্থিত রয়েছেন, প্রিয় দর্শক, তারা 3 জনই কিন্তু এই উৎসবটির সাথে যুক্ত এবং 3 জনেই শিশু বলা ঠিক হবে কিনা জানি না, বাট মোটামুটি প্রায় শিশু বলা যায়। শিশুর থেকে তারা তারুণ্যে মাত্র পা দিয়েছে। তা আমরা তাদের কাছে এই উৎসবের কথা শুনবো। তার আগে আমি একটু আরেকটি কথা বলতে চাই যে আজকে আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের একজন অগ্রণী মানুষ, প্রবাদ প্রতিম মানুষ আমি বলবো, যাকে আমরা নায়ক রাজ বলে আখ্যায়িত করি, সেই নায়ক রাজ্জাকের আজ 75তম জন্মদিন। তা আমরা আমাদের এই অনুষ্ঠানের শুরুতেই আমাদের এই প্রিয় মানুষটির প্রতি অভিনন্দন জানাতে চাই, তার প্রতি শ্রদ্ধা জানাতে চাই তার এই 75তম জন্মদিনে। তা আমরা শুরু করব আমাদের আজকের আলোচনা। আমি আবির ফেরদৌস মুখর, তোমাকে দিয়ে শুরু করি। তুমি একটু আমাদের বলো যে এবারের উৎসবে কি কি থাকছে। প্রতি বছরের মতো এবারের উৎসবেও আমরা আমাদের শিশু নির্মাতা যারা আছে, যারা চলচ্চিত্র বানিয়ে আসে 18 বছরের নিচে, তাদের জন্য বিভিন্ন প্রোগ্রাম রেখেছি যাতে তারা আরও বেশি নিজেদেরকে বিকশিত করতে পারে। এছাড়াও যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের চলচ্চিত্র উৎসবে তো চলচ্চিত্র প্রদর্শনী থাকে, সেটা হচ্ছে গিয়ে বিশ্বের প্রায় 30টি দেশ থেকে প্রায় শতাধিক চলচ্চিত্র আমরা প্রদর্শিত করছি। এবং এছাড়াও আমরা যেটা করছি যে ডেলিকেটদের জন্য বিভিন্ন ওয়ার্কশপের আয়োজন করছি, ফিল্ম মেকিং ওয়ার্কশপ, ভিজুয়াল স্টোরি টেলিংয়ের উপরে, যার ফলে তারা যেটা যেভাবে বানিয়ে এসছে, এটা হয়তো তারা অনেক কিছু না জেনে বানিয়েছে, তারা বানিয়েছে তাদের ভালোবাসা থেকে, যাতে তারা পরবর্তীতে হয়তো কিছুটা জেনে এবং আরও বেশি নিজেদের মধ্যে কালচার বা প্র্যাকটিক্যাল ব্যবহারিক ধারণাটা বা জ্ঞানটা রেখে পরবর্তীতে যেন আরও ভালো বানাতে পারে, সেটার জন্য আমরা এইসব ওয়ার্কশপগুলো আয়োজন করছি। এবং আমাদের অভিজ্ঞতা শেয়ারিংটা যাতে হয় সকলের সাথে। আমরা যেহেতু যেসব বিশিষ্ট ব্যক্তিত্ব আছেন, নাট্য ব্যক্তিত্ব, চলচ্চিত্র ব্যক্তিত্ব, এবং আমাদের এবারে একজন মুক্তিযোদ্ধাও আসবেন, যাতে তারা আরও বেশি সব কিছু সম্পর্কে জানতে পারে এবং এক্সপেরিয়েন্স শেয়ারিং। এগুলো হচ্ছে এই যে 71 জন প্রতিনিধি সারা দেশ থেকে। 3 জন বিশিষ্ট ব্যক্তি কারা থাকছেন এবার? 3 জন বিশিষ্ট ব্যক্তি থাকছেন হচ্ছেন জয়া হাসান
এবং আমাদের জাফর ইকবাল স্যার তো থাকছেনই, এবং থাকছেন হচ্ছে আমাদের একজন মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত কামরুল হাসান ভূঁইয়া। এর আগে সাকিব আল হাসান ছিলেন একবার, আমরা জানি। আচ্ছা, আর কি থাকছে? এছাড়াও আমরা সেমিনারের আয়োজন করছি। আমি তার আগে বলে দিই সেমিনারটার আয়োজনের বিষয়টা একটু আগে। আমাদের প্রতি বছর কিছু সেকশন থাকে, যেমন মানে আমাদের প্রতি বছর সেকশন বলতে আমাদের তো একটা আন্ডার 18 সেকশন থাকেই, যার মাধ্যমে যেখানে শিশু নির্মাতারা চলচ্চিত্র বানিয়ে আসে। এছাড়াও আমরা যেটা করলাম যে যারা একদম মানে 18 বছরটা জাস্ট পার হয়ে গিয়ে যায়, তা যাদের ইয়াং অ্যাডাল্ট আমরা বলতে পারি, তাদের জন্য একটা ইয়াং ট্যালেন্ট অ্যাওয়ার্ড আমরা চালু করলাম। কারণ তাদেরটাও মানে এটা আসলে আমাদেরই যদি বলি ধারাবাহিকতা, 18 বছরের পরে যে 19 বছর হয়ে গেল, সেও হয়তো চায় যে তার ফিল্মটা কোথাও দেখানো হোক, হয়তো অনেক প্ল্যাটফর্ম আছে, তবুও আমরা সেটাকে আমাদের মধ্যে ইনক্লুড করে নিচ্ছি, সেই জন্য ইয়াং ট্যালেন্ট করছি। এবং আরেকটা বিভাগ যেটা গত বছর থেকে আমরা চালু করেছি, সেটা হচ্ছে সোশ্যাল ফিল্ম সেকশন। বিভিন্ন সামাজিক সমস্যা যেগুলো আছে সেগুলো বাচ্চারা কিভাবে দেখছে বা একটু বড়রা কিভাবে দেখছে, কারণ ওটার বয়সীমাটা আসলে আন্ডার 18 থেকে একটু বেশি কিন্তু আমরা করে থাকি, প্রায় 25 বছর পর্যন্ত। তো এই বিষয়টা নিয়ে একটা মানে সার্টেন বিষয় থাকে, যেটার সেই বিষয় সম্পর্কে তাকে ফিল্ম বানাতে হয়। তো এইবারের বিষয়, গত বছর ছিল হচ্ছে চাইল্ড আর্লি অ্যান্ড ফোর্স ম্যারেজ, বাল্যবিবাহ নিয়ে একটা, যেটা খুব একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়। এইবার বিষয়টা যেটা আমরা রেখেছি এটা হচ্ছে কি চাইল্ড অ্যাবিউজ। তো এই সেমিনার যেটা আয়োজন করি, এটা কিন্তু আমরা এই সোশ্যাল ফিল্ম সেকশন যেটা থাকে সেই বিষয়টা, সেই টপিকটা নিয়ে আমরা সেমিনারটা আয়োজন করি, যাতে তারা সেই বিষয় সম্পর্কে আরও বেশি জানতে পারে। তো এইভাবে আর কি তাদের পুরো শিডিউলটা আমরা যদি বলি আমরা সাজিয়েছি, যাতে তাদের এই 7 দিন একটা মানে ফিল্ম দেখা এবং সাথে যাতে তাদের একটা লার্নিং প্রসেসও হয়ে দাঁড়ায়। আর আমি যদি আমাদের পুরস্কারের বিষয়টা বলি, যে হচ্ছে ফিল্ম মেকারদের কীভাবে দেওয়া হবে, সেক্ষেত্রে আমরা আমাদের যেসব চাইল্ড ফিল্ম মেকার আছে আন্ডার 18, সেখানে 5টা পুরস্কার দিচ্ছি আমরা, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, এবং 2জন বিশেষ অ্যাওয়ার্ড। সেখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়তে আমাদের একটা আর্থিক অনুদান আছে তাদের জন্য, আর বিশেষ যেটা পাচ্ছে, স্পেশাল অ্যাওয়ার্ড যেটা পাচ্ছে, তাদেরকে আমরা স্ক্রেচ এবং সার্টিফিকেট দিচ্ছি। এবং এই মানে আসলে আমি বলতে বলতে বলে ফেলি বিষয়গুলো, যেমন চাইল্ড ফিল্ম সেকশনে যেটা আছে সেটার সাথেও যদি আমি ইনক্লুড করি, এই বিষয় মানে এই ফিল্মগুলোর বিচারকও কিন্তু শিশু, প্রতিবারের মতনও এবারও শিশুরা এটার বিচার করছে। এবং আমরা যারা মানে আশেপাশে আছি তারা কিন্তু মানে ইভেন আমাদের কমিটিতে যারা একটু বয়স্ক আছে কেউ কিন্তু কোনো হস্তক্ষেপ করছে না। টোটালটাই বাচ্চাদের জন্য ফিল্ম, বাচ্চাদের দ্বারা ফিল্ম এবং বাচ্চাদের দ্বারা নির্বাচিত ফিল্ম। টোটাল বিষয়টাতে আসলে এখানে শিশুরা অংশগ্রহণ করছে। তো মানে আপাতত হচ্ছে আমি যদি বলি একটা তাহলে এটাই ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আছে। আচ্ছা, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আছে, জি। ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে যেটা আমরা করে থাকি, বাংলাদেশের শিশুদের নির্মিত ফিল্মের সাথে সাথেও বাইরের শিশুদের নির্মিত ফিল্ম, এই ফিল্মগুলো মানে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে কি শিশুদের নির্মিত ছবি থাকে নাকি বড়দের শিশুদের নির্মিত? দুঃখিত, বড়দের নির্মিত শিশুদের জন্য ফিল্ম, জি। সো এইখানে হচ্ছে টোটালটা মিলে আমরা একটা কম্পিটিশনের আয়োজন করি। তো এইখানে আমরা যেটা দিই সেটা হচ্ছে পুরস্কার বিষয়টা যদি বলি, তাহলে বেস্ট ফিচার ফিল্ম একটা থাকে, বেস্ট শর্ট ফিল্ম একটা থাকে এবং বেস্ট ডিরেক্টর একটা থাকে। আচ্ছা, এই পুরস্কারগুলো থাকবে এবার। ধন্যবাদ। আমরা ঈশ্বর জাহান সাথী তোমার কাছে আসবো। তুমি জয়পুরহাট থেকে এসছো চলচ্চিত্র নির্মাণ করে, এবং এটি তোমার কততম ফেস্টিভ্যাল? এই ফেস্টিভ্যাল সেকেন্ড ফেস্টিভ্যাল আমার। গত ফেস্টিভ্যালে তোমার ছবি ছিল? হ্যাঁ, এবং একটা স্পেশাল অ্যাওয়ার্ডও পেয়েছিল। স্পেশাল অ্যাওয়ার্ড পেয়েছিল, কি নাম ছিল সেই ছবিটার? দ্য ফ্ল্যাগ। দ্য ফ্ল্যাগ। হ্যাঁ। আর এইবারে তোমার ছবির নাম কি? হোয়াই। হোয়াই? ইয়েস। কতক্ষণের ছবি? 3 মিনিট। আচ্ছা, কি বিষয় তোমার ছবিটা যদি? আমার বিষয়টা ছিল কিছু কিছু মানে একটা রেপ। আমি যেটা আমাদের এই মানে বাংলাদেশের বা সবচেয়ে বড় উৎসব নবান্ন, সেখানে সেই বৈশাখে টিএসসিতে বা চত্বরে যে মেয়েরা বের হলে যে ঘটনাটা ঘটেছিল, সেইটার উপরে আমার মনে হয়েছিল যে সব নারী আসলে প্রতিবাদ করতে চেয়েও পারে না। কিছু মানুষ চায় যে আমি যদি প্রতিবাদে যাই তাহলে আমার মেয়ের সম্মানহানি হবে, তারা হচ্ছে লোকজন আরো বেশি জানবে, এটা আরো বেশি খারাপ হবে, আমার প্রতিবাদে যাওয়া উচিত না। তো দেখা যাচ্ছে যে তারা ভিতর দিকে যাচ্ছে, মানে তাদের চিন্তা চেতনা মানে সেটাই আছে যে না, আমার মেয়েকে বা আমি সেটা প্রতিবাদ করতে পারি না অ্যাজ এ নারী হিসাবে। তো আমি সেটা দেখাতে চেয়েছি যে আবার যারা অন্যায় করছে তারাই ওই উৎসবের মূল পার্ট হয়ে দাঁড়াচ্ছে, তারাই সেই আনন্দটা নিচ্ছে। কিন্তু আমি কিছু না করে
আমি ধীরে ধীরে গোটায় আসছি, আর যারা দোষ করছে তারা আরো বেশি প্রায়োরিটি পাচ্ছে সমাজের কাছে সব দিক থেকে। আমার কথা যে আমার ফিল্মের নাম ওয়াই দেওয়ার কারণ, আমি আমার মাথায় যখন গল্পটা এসেছিল তখন থেকে আমার মনে প্রশ্ন জাগতেছিল যে কেন এইটা হবে, এই এইটা কেন প্রশ্নটাই তুমি হবে। রেখেছো। হ্যাঁ, আমার এবং এই এইটা ছিল। টিএসসির যে ঘটনা ঘটেছে গত হ্যাঁ, বছর, সেইটাকে সেটা আমি তোমাকে আমার মতো inspire করে, করেছে এই হ্যাঁ, ছবিটা yes, করার সেইটাকে ক্ষেত্রে। কেন্দ্র করে তো করেছি। তুমি এই যে জয়পুরহাটে থেকে একটা চলচ্চিত্র নির্মাণ করছো, গতবারও করলা, এবারও করছো, ঢাকায় আসছো, এটা কিভাবে সম্ভব হচ্ছে? মানে এত প্রত্যন্ত একটি এলাকায় তোমার অভিভাবকদের কাছ থেকে তুমি কতটা সমর্থন পাচ্ছ, অথবা পাড়া প্রতিবেশী যারা আছে, মানে সবকিছু মিলিয়ে তোমার আহ, কি কোনো লড়াই করে এখানে আসতে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। একজন মেয়ে আন্ডার 18, সে একটা ফিল্ম বানাবে, তারপরে এইরকম ইস্যুর উপরে। আমরা জানি জয়পুরহাটের বিষয়, এ, সেখানে একজন রাজাকারের বসবাস ছিল। সেই জায়গা থেকে একটা মেয়ে এরকম একটা ইস্যু নিয়ে কাজ করতেছে, একটা ফিল্ম বানাচ্ছে, সেটা ঢাকায় এসে প্রতিযোগিতায় করছে, সেই জায়গা থেকে অনেকটাই টাফ। কিন্তু হ্যাঁ, এবং তোমার গতবারের ছবিটা তো দি ফ্ল্যাগ, ওটা তো হ্যাঁ। মুক্তিযুদ্ধের হ্যাঁ, উপর ওইটাও ছিল। মুক্তিযুদ্ধের উপর ছিল। এবং সেই জায়গা থেকে তো এটা অনেক টাফ। আমি আমার বাসা থেকে আমার মা আমাকে অনেক সাপোর্ট করে। এটা আমার মাকে আমি দেখেছি যে আমি যখন কাজ করছি, সে সবসময় আমাকে এটা ফিল করায় যে আমি যে মানুষ, আমি মেয়ে না বা ছেলে না, আমার পরিচিতি হওয়া উচিত আমি একজন মানুষ। আমার বাসায় আমার মা আমার কর্তা, বাসার যেটা বলে। তো সেইটা আমি আমার মাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছি। আর জয়পুরহাটে বিগত দিনে অনেক ফিল্ম মেকার তৈরি হয়েছে, যেমন প্রীতি আপুর নাম নিতে হয়, রাজু ভাই, এরকম। প্রীতি আপুর সঙ্গে কথা বলার পর আমি সিএফএসে ফিল্ম জমা দেওয়ার আগে আসি, ঘুরতে আসি যে আসলে কি। তারপরে আমি ডক্টর জাফর ইকবাল স্যার এবং আপনার সবার কথা শুনে, বা আমি সেমিনারে অ্যাটেন্ড করেছিলাম এবং ওয়ার্কশপে অ্যাটেন্ড করেছিলাম, সেইটা আমাকে ইন্সপায়ার্ড করে। মানে আমার ভিতরে জাগে আমার কিছু করা উচিত। আমি আর এখন আমাদের সরকার অনেকটাই হচ্ছে আমাদেরকে সাপোর্ট করতেছে, নাচ গান, চারুকলায়, শিল্পকলায় অনেক বেশি জোর দেওয়া হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে ফিল্ম মেকিংটা আমার মনে হয় আরো পিছায় আছে, সেই জায়গা থেকে এটা করা। এবং জয়পুরহাট থেকে আমরা জানি যে অনেক চলচ্চিত্র শিশু হ্যাঁ, চলচ্চিত্র এবার নির্মাতা উঠে এসছে, এবং সেটা আমাদের হচ্ছে। এই কি বলবো যে এই ফেস্টিভ্যালের অনেক প্রোডাক্ট আমরা জয়পুরহাট থেকে পেয়েছি। এবং Yes, প্রীতির নাম তো অবশ্যই তুমি বললে, আমি উল্লেখ করতে চাই, আমাদের একটা অ্যাসেট দাঁড়িয়ে গেছে প্রীতি হ্যাঁ, এখন। এবং গত বছর জয়পুরহাটে একটা ফেস্টিভ্যালও হয়ে গেল, জি, চিলিজ হ্যাঁ, ফিল্ম ফেস্টিভ্যাল প্রথমবারের হ্যাঁ। মতো। যেই ফেস্টিভ্যালটাও মনে হয় যথেষ্ট ভূমিকা রেখেছে এই ক্ষেত্রে, তাই না? আমরা পরে অবশ্যই, শুনবো ওই হ্যাঁ। ফেস্টিভ্যালের কথাও শুনবো। আমি একটু তাওকিরের কাছে যাব। তাওকির ইসলাম, তুমি কিন্তু আমি বলবো যে আহ, এই চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালের সবচেয়ে সফল শিশু চলচ্চিত্র নির্মাতা হিসেবে অনেকগুলো পুরস্কার তুমি পেয়েছো। এর আগের উৎসবগুলোতে তোমার ছবি একাধিকবার শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে। যদিও তুমি এখন একটু বড় হয়ে গেছো, 18 পেরিয়ে গেছো, কিন্তু 18 নিচে যখন তুমি ছিলে তোমার অনেকগুলো ছবি কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছে। এবং তুমি এখন পড়াশোনা করছো চলচ্চিত্র নিয়ে ভারতে। আহ, তোমার মধ্যে আমরা কিন্তু একজন ভালো চলচ্চিত্র নির্মাতার সম্ভাবনা আমরা দেখছি। তো তুমি একটু যদি বলো যে কিভাবে তুমি প্রথম এই উৎসবটার সাথে যুক্ত হলে, কিভাবে জানলে, কিভাবে যুক্ত হলে, কিভাবে ছবি বানালে, তোমার প্রথম অভিজ্ঞতা। আহ, আমি আসলে ছবির সাথে কোনোভাবে ছিলাম না। আমি থিয়েটার করতাম খুব ছোট থেকে। আমি আসলে এবং তুমি রাজশাহী থেকে এসছো, এটা বলে নেই গো আমি দর্শকদের। আমার বাসা রাজশাহী। তো আমি তো প্রথম থেকে থিয়েটার করতাম। তো আমি এরকম অনেক উদ্ভট উদ্ভট কাজ করছি। তার মধ্যে আছে আমি অনেক সময় মাটির কাজ করছি, যেটা আমি খুব বাচ্চাকাল থেকে এসব করতাম, কিন্তু সিনেমার সাথে কোনোভাবে যুক্ত ছিলাম না। তো একটা মজার ঘটনা আছে, যেটা আর কি, আমরা তখন একটা জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা হতো বা এরকম কিছু, শিশু একাডেমির। তো আমরা প্রতি বছর অ্যাটেন্ড করতাম। তো ওই বছর একটা মজার ঘটনা ঘটে। ব্যাপারটা ছিল, আমাদের যে গ্রুপটা ছিল, আমরা প্রতি বছর ন্যাশনালি ফাইট করতাম। মানে আমাদের একটা গ্রুপ ছিল, আমরা সবাই কোনো না কোনো ব্যাপারে যেতাম। তো সেবার যেটা হয়, সেবার আমাদের একটা মানে সাদিক ভাইরা তখন আর কি
সেইবার আমার সালটা মনে নাই আর কি, ওরা আসে ওই উৎসবে, প্রোগ্রামটায়। তো এসে যেটা হয়, ওদের সাথে আমাদের সেইরকম একটা ফাইট হয়। মানে যেটা হয় যে জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় ওইটা হচ্ছে যে প্রথম হবে, সেই পরের রাউন্ডে যাবে। তো কোনোটায় ওরা প্রথম, কোনোটায় আমরা প্রথম, কোনোটায় ওরা দ্বিতীয়, আমরা প্রথম, এরকম কিছু একটা হয়। তো যেটা হয়, ওদের সাথে খুব হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং ফাইনালি অনেকগুলো, বেশিরভাগ সেকশনই আমরা দেখে ফেলি। তো যেটা হয়, প্রথম ওদের সাথে ওইখানেই আমাদের পরিচয় হয় এবং জানি যে ওরা মাদ্রাসা থেকে এসছে এবং ওরা সিনেমা বানায়, এবং এইভাবে সিনেমা হয় এইটা কোনোদিনই আমরা জানতাম না। এরপর ওদের ছবি ছিল একটা স্বপ্নভঙ্গের গল্প, সেটার প্রিমিয়ারে আমরা যাই, সিএফএস সম্পর্কে জানি। তুমি সাদিকের কথা বলছো, আমি একটু দর্শকদের বলে দিই। সাদিক আমাদের রাজশাহী থেকে আসা, এবং মূলত জয়পুরহাট থেকে আসা, তারপরে রাজশাহীতে আসেও। এবং সাদিকও কিন্তু খুবই চমৎকার ছবি বানিয়েছে এর আগে, এবং ও মাদ্রাসা থেকে উঠে আসে। আমার মনে আছে যে আমি যখন সাদিক যখন প্রথমবার অ্যাটেন্ড করে আমাদের একদম প্রথম ফেস্টিভ্যালে, তখনও আমরা ফিল্ম বাচ্চাদের ছবি নির্মাণের প্রতিযোগিতা চালু করিনি, আমরা রচনা প্রতিযোগিতা আহ্বান করেছিলাম এবং সেই রচনার উপর ভিত্তি করে আমরা বাচ্চাদের ইনভাইট করতাম ডেলিগেট হিসেবে। তা আমি যখন সাদিকের রচনাটা পড়ি, আমি দেখলাম যে একটা মাদ্রাসার ছেলে, মাদ্রাসায় পড়া একটা ছেলে এত চমৎকারভাবে মুক্তিযুদ্ধের উপর সে লিখেছে, আমি কিন্তু খুব মুগ্ধ হয়েছিলাম। পরে সাদিককে আমরা ডেলিগেট হিসেবে করি এবং দ্বিতীয় ফেস্টিভ্যাল থেকে আমরা ফিল্ম মেকিং বাচ্চাদের এই ব্যাপারটা চালু করি, এবং সাদিক দ্বিতীয়বারই সাদিক ফিল্ম বানিয়েছিল। তুমি সেই সাদিকের ছবি দেখেই তুমি ইন্সপায়ার্ড হয়েছিলে, বলো। তো এরপর যেটা হয় যে সেকেন্ড ফেস্টিভ্যাল শেষ হয় এবং থার্ড ফেস্টিভ্যালের আগে আমরা রাজশাহীতে একটা ফিল্ম ফেস্টিভ্যাল করব, এরকম একটা সিদ্ধান্ত হয়। আমরা সবাই মিলে কাজে আর কি নেমে পড়ি এবং সেই সময় স্যারও ছিলেন ফেস্টিভ্যালে, স্যার তখন গিয়েছিলেন ফেস্টিভ্যালে। তো আমরা প্রথম ফেস্টিভ্যাল করি, সেটা আমাদের খুব সফল একটা আয়োজন ছিল। থার্ড ফেস্টিভ্যালে আমি ছবি বানাই, প্রথম ঢাকায় আসি এবং এইখানে এসে আমি মানে আমার পুরো জগৎ চেঞ্জ হয়ে যায়। আসলে এইভাবে ছবি বানানো যায়, এইভাবে এতজন ছবি বানাচ্ছে। তো এখানে যেটা হয়েছে যে এতদিন তো আমি প্রতি বছরই বানায় আসছি এবং এখন আমার সাথে যারা ছিল সে সময় থেকে তারা সবাই এখন সিএফএস এ, যেমন আবির ভাই ছিল, আবির ভাই এখন সে নিজেই ফেস্টিভ্যালে একজন অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমার এখনো ওই ছবি বানানোর যে নেশাটা ছিল, এই ফেস্টিভ্যালে একটা ছবি দেয়া যেটা একটা অনেক বড় টার্গেটের মতো ব্যাপার, যে আমার ছবি দিতেই হবে, ফেস্টিভ্যালে যেতেই হবে, সেই টার্গেটটা এখনো আমি ছাড়তে পারিনি। আমি আর কি ছোট্ট একটা গল্প বলতে চাই। শেষ ছবিটা আমরা বানালাম, আমার যে ছবিটা এবার আছে, ছবিটার নাম আয়না। ছবিটা বানায় জমা দেয়া, আমি খুব অল্প সময়ের মধ্যেই আর কি দিল্লি গেছি। আমি দিল্লিতেই পড়ি, সেখানেই থাকি। তো আমাদের একটা রেসিডেন্ট পারমিট হয়, তো সেই রেসিডেন্ট পারমিটটা পেতে 1 মাস সময় লাগে। আমি আবির ভাইকে বললাম, আবির ভাই আমাকে একটা ইনভাইটেশন পাঠান, আমি ওইটার সাথে সেটা জমা দিই। এবং সেইখানে বলা যায় আমাদের ইউনিভার্সিটির ভিসির তার একটা রেকমেন্ডেশন নিয়ে আমি এফআরআর অফিসে যখন গেলাম, আমাকে ইনভেস্টিগেশন অফিসার, আমার বেশ দাড়ি বড় ছিল, আমাকে ঘরে ঢুকায় আধা ঘন্টা মতো চার্জ করলো। এবং আমি কিছু ডাটাও, মানে আমার ডাটাও মিসিং হয়ে গেছিল এমনভাবে, সামনে 26 জানুয়ারি, সেটা নিয়ে দিল্লিতে খুব প্রোটেকশন। তো এই সবের পর আর কি ফাইনালি আমাকে আরপি দেয়। আমার 18তে এক্সাম শেষ হয়, আমি 19 তারিখে রওনা দিই। আমি 21 তারিখ এসে ঢাকায় পৌঁছাই, 3 দিন জার্নি করে আমি এই ফেস্টিভ্যালে আসি। তো আমার এই ফেস্টিভ্যাল থেকে যেটা হয়েছে যে আমি ছবি বানানোর যে নেশাটা এবং ছবি বানানোর যে ব্যাপারটা, সেটা আমি এই ফেস্টিভ্যাল থেকেই পেয়েছি। এবং ফাইনালি এরপর আমি অনেক জায়গায় অনেক ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করছি, কিন্তু আসলে মানে ওই যে টানটা থাকে, বলে এই টানটা কখনো। তুমি তো তোমার ছবি নিয়ে বাইরেও গেছো বিভিন্ন ফেস্টিভ্যালে, কোন কোন ফেস্টিভ্যালে গেছো? আমার একটা ছবি ছিল, সেটা হচ্ছে গোলযোগ। ছবিটা ছিল এক শর্টে, একশোতে ছবি, চমৎকার একটি ছবি। মানে আমরা তো খুবই মুগ্ধ হয়ে গেছিলাম যে 1 শটে পুরো ছবিটা, এইটুকু একটা ছোট ছেলের বানানো, এটা বড়দের পক্ষেও খুব ডিফিকাল্ট। তো সেই ছবিটা বেশ, আমি এখান থেকে ছবিটা বানানোর পর প্রায় বছরখানেক আমি কোনো ফেস্টিভ্যালে জমা দিইনি। আমাদের সিএফএস এ ফেস্টিভ্যালে ছিল এবং সেই বছর সিএফএস আর্ট পায় ছবিটা।
এরপর ইন্ডিয়া যাওয়ার পর ছবিটা আমি বিভিন্ন জায়গায় জমা দিই। ছবিটা বেশ অনেকগুলো অ্যাওয়ার্ড পায়। তার মধ্যে বলবো যে আমার সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টে আমি গিয়েছিলাম ছবিটা নিয়ে, যেখানে স্পেশাল মেনশন পেয়েছে ছবিটা, যেখানে আমি অ্যাক্সিডেন্ট করেছি আর কি। এটা খুব ভালো ফেস্টিভ্যাল, সেখানে সাউথ এশিয়ার বেশ ভালো ভালো ছবি এসছে। এরপর ইন্ডিয়ান সিনে ফিল্ম ফেস্টিভ্যালে এটা বেস্ট শর্ট ফিল্ম জুরি পেয়েছে। দিল্লি শর্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এটা বেস্ট ফিল্ম জুরি পেয়েছে। তারপর বেশ আরো অনেকগুলো মানে ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করেছে ছবিটা। তারপরের ছবিটা ছিল সিনেমার নাম খুঁজছি। ছবিটা নিয়ে গত বছর এই ফেস্টিভ্যালে এসেছিলাম। আসলে কোনো বছর আমি বাদ দিইনি সেটার পর আর কি। থার্ড ফেস্টিভ্যালের পর সব ফেস্টিভ্যালে আমি ডেলিগেটস হয়ে আসি। আমার সাথে যারা ছিল সবাই আর কি এখন অর্গানাইজার হয়ে গেছে, আমি ডেলিগেটসই আছি। তো সেই ছবিটা নিয়েও আমি আচ্ছা আচ্ছা, একটু অর্গানাইজারের কাছে আবার আসবো। তুমিও ছবি বানিয়েছো, তুমিও মূলত চলচ্চিত্র নির্মাতা, এবং সেই চলচ্চিত্র নির্মাতা থেকে কিন্তু অর্গানাইজার হয়ে গেলে ধীরে ধীরে, এবং এখন এই উৎসবের তো তুমি প্রায় কাণ্ডারি বলা যায়। এবং আমরা যখন প্রথম এই উৎসবটা শুরু করি 2008 সালে, তখন কিন্তু আমরা পেছনে কয়েকজন বড়রা ছিলাম, এবং আমাদের একটা স্বপ্ন ছিল যে একদিন এই উৎসবটি পুরোপুরি টেক ওভার করবে ছোটরা, এবং আমরা তখন দর্শক সারিতে থাকব, এসে ছবি দেখব, অনুষ্ঠান দেখব। তো সেই অবস্থা কিন্তু এখন প্রায় হয়েছে। গত ফেস্টিভ্যাল থেকে পুরোপুরিভাবে আমি বলবো ছোটরাই এই পুরো উৎসবটি অর্গানাইজ করছে, নিয়ন্ত্রণ করছে, সামাল দিচ্ছে। যত রকম প্রবলেম হোক তারাই ফেস করছে, আমরা কিছুই আমাদের করতে হচ্ছে না। এই অবস্থায় আসার জন্য তোমাদের সাংগঠনিক শক্তি একটা বড় ভূমিকা রেখেছে। কিন্তু তুমি আমাকে বলো যে এই যে উৎসবগুলো হচ্ছে, এই উৎসবগুলি কি আসলে কোনো ভূমিকা রাখতে পারছে আমাদের চলচ্চিত্রের, ছোটদের জন্য চলচ্চিত্র নিয়ে যে আমরা ভাবছি? আমরা সিএফএস গঠন করেছিলাম, কিন্তু চিলড্রেন ফিল্ম সোসাইটি গঠন করেছিলাম একটা লক্ষ্য নিয়ে, যে ছোটদের জন্য এই শক্তিশালী মাধ্যমটা, চলচ্চিত্রের মতো একটা শক্তিশালী মাধ্যমকে ছোটদের জন্য ব্যবহার করা। ছোটরা ছবি বানাবে, ছোটরা ছবি দেখবে, চলচ্চিত্রের সাথে তারা যুক্ত হয়ে তাদের নিজেদের বিকাশ সাধন করবে। কতটুকু হতে পারছে মনে হয়? এটা আসলে কি একেবারে এইভাবে বলা যায় না যে এখন হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু হচ্ছে। আমি যদি বলি, যখন আমি নিজে আমার প্রথম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের সময় আমার পরীক্ষা ছিল, আমি আসতে পারিনি। দ্বিতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে আমি আছি। ওই সময় যারা যারা আমরা ছিলাম, যেমন তাওকির যেটা বললো, তাওকির ছিল, ঠিক আছে। সো এই জিনিসটা ধীরে ধীরে কিন্তু গ্রো করছে। তাওকির কিন্তু এখন ফিল্ম নিয়ে পড়াশোনা করছে, আমিও ফিল্ম নিয়ে পড়াশোনা করছি। এবং শিশুদের কি পড়ছো এখন? আমি ফিল্ম অ্যান্ড মিডিয়া পড়ছি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে। আচ্ছা। তো এই বিষয়গুলা যে না আমরা ফিল্ম নিয়ে কাজ করছি, আমরা বাচ্চারা যেটা যদি বলি, বাচ্চাদের ফিল্ম দেখার আগ্রহ বেড়েছে। আমি যদি বলি আমাদের পার্টিসিপেশন কিন্তু বাড়ছে। আগে যখন আমি যদি থার্ড, ফোর্থ বা ফিফথ বলি, ঠিক আছে, ওই সময়তেও কিন্তু এত ক্যামেরা, আমি যদি বলি এখন যেমন একটা ছেলে, তখন ক্যামেরাটা অ্যাভেলেবেল হচ্ছে, তখন হচ্ছে অনেকেই হচ্ছে। আমি নিজে মোবাইল দিয়ে ফিল্ম বানিয়েছি, তাওকিররা মোবাইল দিয়ে এক্সপেরিমেন্ট করেছে। তো এই জিনিসগুলো, যেমন আমি যদি বলি যে আমাদের একটা বড় জয়পুরহাট কিন্তু বেশ দূর, ওইখান থেকে ফিল্ম মেকাররা আসছে এবং তারা বাচ্চাদের জন্য ফিল্ম বানিয়ে নিয়ে আসছে, মানে বাচ্চারা তাদের কথা বলছে। তো এই বিষয়গুলো, এই ফিল্ম ফেস্টিভ্যালটা তো মানে ফিল্ম ফেস্টিভ্যাল সবচেয়ে বড় যদি বলে থাকি যে আউটকাম, বা যদি বলি এই যে এই বিষয়টা যে বাচ্চারা ছবি বানাচ্ছে এবং তারা সেটা কন্টিনিউ করছে। এমন না যে তারা শুধু ফেস্টিভ্যালে আসছে, ফেস্টিভ্যালে সে থেমে যাচ্ছে, তারা সেটা কন্টিনিউ করছে। এবং এখন মানে একটা জিনিস তবুও আমি বলবো যে এখনো কম, যেটা হচ্ছে বড়রা বাচ্চাদের জন্য ছবি বানানোর বিষয়টা, এটা খুব সংখ্যায় এখনো আমি বলবো কম, এখনো কম, মানের দিক থেকেও কম। এটা আসলে আমি জানি না কেন, বা বড়রা আরো ভালো বলতে পারবেন আমাদের সেক্ষেত্রে যারা। মানে আমরা কিন্তু চাচ্ছিলাম যে এই ফেস্টিভ্যালটা করতে থাকলে সাধারণ দর্শকও বুঝতে পারবে যে ফিল্মটা কত ইম্পর্টেন্ট মিডিয়া, এবং বাচ্চাদের জন্য এটা কিভাবে ব্যবহৃত হতে পারে। যখন দেশ বিদেশের ছবিগুলো আমরা দেখব, তখন বুঝবো যে আহা, আমাদের ছেলেমেয়েরা তো এই ধরনের ছবি দেখার স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে। হ্যাঁ, তাই না? কারণ আমি একটু বলি যে এই ফেস্টিভ্যালটা যেভাবে শুরু হয়েছিল, আমি যখন আমার দীপু নাম্বার 2 ছবিটা নিয়ে বিভিন্ন উৎসবে গিয়েছি,
তখন আমার কাছে মনে হয়েছে যে আমরা কি আমাদের দেশে এরকম ছোটদের জন্য উৎসব করতে পারি না। বিশেষ করে আমার মনে আছে আমি হায়দ্রাবাদে চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল ইন্ডিয়া, ওখানে গিয়েছিলাম। সেখানে দীপু নাম্বার 2 ছবিটা দেখানো হয়েছে, হল ভর্তি দর্শক, 1000 সিটের হল, বাচ্চারা সব স্কুল থেকে এসেছে। এবং একটা বাচ্চা ছবি দেখার পর আমাকে প্রশ্ন করলো যে আঙ্কেল তুমি এত চমৎকার ছবি বানালে, আমাদের দেশে তো এরকম ছবি হয় না, তুমি কেন আমাদের জন্য ছবি বানাও না? তো সে বাচ্চার মতো প্রশ্নটা করেছে আমার কাছে খুব। তো সেই উৎসবে আমি দেখেছি যে সারা দেশ থেকে ডেলিগেট এসছে বাচ্চারা, এবং সানিয়া মির্জা ছিল একটা সেশনে, সে বাচ্চাদের উদ্দেশ্যে বলছিল, গল্প করছিল বাচ্চাদের সাথে। তো ওইখান থেকে কিন্তু আমি আইডিয়াটা পেয়েছি এবং আমার কাছে মনে হয়েছে যে কেন আমরা পারবো না। তারপরে কিন্তু ঢাকায় ফিরে আমরা যখন এটা আলাপ করলাম, বিশেষ করে আমি আমার স্ত্রী, তোমাদের প্রিয় খালা মুন্নি খালা, তার সাথে কথা বললাম এবং আমরা দুজন মিলে কিন্তু সিদ্ধান্ত নিলাম যে আমরা করব এটা। তারপর জাফর ভাই, মুস্তফা মনোয়ার এদেরকে যুক্ত করা এবং এগিয়ে যাওয়া, তো সেইভাবেই হয়। কিন্তু আমাদের টার্গেট ছিল কিন্তু যে ছোটদের জন্য ছবি আরও হবে এই উৎসব দেখে, সেটা কিন্তু হচ্ছে না। এটার একটা বড় কারণ যে আমি বলবো আমাদের সিনিয়র ফিল্ম মেকার যারা বা প্রতিষ্ঠিত ফিল্ম মেকার যারা, তাদের মধ্যে আমি একটা অনীহা লক্ষ্য করি ছোটদের জন্য ছবি বানানোর ক্ষেত্রে। এইটা কেন তারা করেন আমি জানি না। অনেকে মনে করেন হয়তো যে ছোটদের জন্য ছবি বানানোটা তো এটার খুব মানে এটা আবার কেন করব আমি, এটা ঠিক না। সত্যজিৎ রায়ের মতো চলচ্চিত্র নির্মাতা ছোটদের জন্য অনেক ছবি তৈরি করে গেছেন, তাতে কিন্তু তার মহত্ব কোনো অংশে কমে যায়নি। এবং ছোটদের জন্য ছবি নির্মাণ অনেক বেশি চ্যালেঞ্জিং, সেই চ্যালেঞ্জটা নেওয়া উচিত। এনিওয়ে, আমাদের সাথে একজন দর্শক আছে ফোনে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। লাইনটা কেটে গেছে মনে হয়। ওকে, আবার লাইন পেলে আমরা যাব দর্শকের কাছে। আমি সাথেই তোমার কাছে আবার আসবো। হ্যাঁ, তুমি কিসে পড়াশোনা করছো? আমি অনার্স ফার্স্ট ইয়ারে। কোন সাবজেক্ট? রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানে, জয়পুরহাটে। জয়পুরহাটে। তো তুমি এই যে ছবি বানাচ্ছ, তাতে তোমার পড়াশোনার ক্ষতি হচ্ছে কিনা এটা বলো। না, পড়াশোনার সঙ্গে তো ফিল্মের কোনো সম্পর্ক নাই। পড়াশোনার জায়গায়, ফিল্ম বানানোর জায়গায়। না মানে ফিল্ম বানাতে যে পরীক্ষার রেজাল্ট খারাপ হচ্ছে এমন না, তো হচ্ছে? আমি এটা মনে করি না। হচ্ছে না, তুমি মনে করো না যে এটা ফিল্মের হয়? কারণে হ্যাঁ, এটা তো একটা শিক্ষা। আমি ফিল্ম বানাই লোকজনকে শেখানো। ফিল্ম যারা বানাচ্ছে তারা কিন্তু আমার কাছে মনে হয় যারা অ্যাক্টিং করে তারা নিজেদের জায়গা থেকে একজন করে টিচার। বিকজ আমি আরেকজনকে শিক্ষা দিচ্ছি একটা বিষয়, মানে আমি অনুপ্রাণিত করছি। ফিল্ম নাটক যারা করে তারা কিন্তু এক একটা টিচার, বিবেকের টিচার যেটাকে বলা হয় আমার মনে হয়। বিকজ আমি নাড়া দিতে পারি শুধু আমার এই ভাষাটা দিয়েই কাউকে। এবং এই ফিল্ম বানিয়ে কি লাভ হচ্ছে তোমার কি মনে হয়? তুমি ভবিষ্যতে হয়তো ফিল্ম মেকার হবে না, আমি জানি না তোমার ইচ্ছা আছে কিনা, হয়তো হবে না। তাহলে কেন ছবি বানাচ্ছো? আমি ফিল্ম মেকার হওয়ার জন্য মানে অবশ্যই যে আমি প্রতিষ্ঠিত ফিল্ম মেকার হব, আমি মনে করি আমার ফিল্ম বানানো আমি আমার জন্য বানাচ্ছি। বিকজ আমার নিজের জায়গা থেকে আমার একটা দায়িত্ব আছে। হ্যাঁ, এবং এইটা মানে লক্ষ্য করে দেখো যে এই যে আজকে একটি শিশু তোমাদের মতো যারাই ছবি বানাচ্ছে, ছবি বানিয়ে সবাই হয়তো ফিল্ম মেকার হবে না, তার মধ্যে কেউ কেউ হয়তো ফিল্ম মেকার হিসেবে বেরিয়ে আসবে, অনেক বড় ফিল্ম মেকারও হয়তো হবে। তৌকিরের কাছ থেকে আমরা যেটা আশা করছি হবে, কিন্তু তার সংখ্যা হয়তো খুব কম। অধিকাংশই কিন্তু ফিল্ম মেকার হবে না, তারা যার যার পেশায় প্রতিষ্ঠিত হবে। কিন্তু এই যে ছোটবেলায় সে একটি ছবি বানালো, একটি চলচ্চিত্র নির্মাণ করলো, তার মধ্য দিয়ে কিন্তু কয়েকটা জিনিস ঘটছে। একটা হচ্ছে তার যে সৃজনশীল দিকটা সে প্রকাশ পাচ্ছে, তার সৃজনশীলতা বৃদ্ধি পাচ্ছে এবং তার সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। কারণ একটা চলচ্চিত্র কিন্তু একা বানানো যায় না, অনেক যত ছোট ছবি হোক, তোমার 3 মিনিটের ছবি হলেও কিন্তু সেটা কয়েকজনকে নিয়ে বানাতে হয়, তোমার অ্যাক্টরদের, তোমার অ্যাক্ট্রেসদের ডিরেকশন দিতে হয়, এই যে একটা নেতৃত্ব তৈরি হয়। এই জন্য গত ফেস্টিভ্যালে এটা আমি বলতে চাই যে এইটাই যে একটা নেতৃত্ব। গত ফেস্টিভ্যালে এসে আমি ডেলিগেট হিসাবে এসে জয়পুরহাটে, এর আগে ভাইয়ারা, প্রীতি আপু, সাদিক ভাইয়ার মতো মানুষেরা ছিল। ফেস্টিভ্যাল আসলে সম্ভব হয় নাই, তারা ওই জায়গায় থাকে না, পড়াশোনায় ব্যস্ত। সাদিক ভাইয়া ঢাকায়, প্রীতি আপু অন্য জায়গায়। বাট আমার মনে হয়েছে যে আমি জয়পুরহাটেও ফিল্ম ফেস্টিভ্যাল করতে চাই। জয়পুরহাটের বাচ্চাদের বা জয়পুরহাটের মানুষেরও জানা উচিত
সেটা কিন্তু মানে সাংগঠনিক দক্ষতা, এই যে হ্যাঁ, শেখা, সুতরাং আমরা ফেস্টিভ্যাল যেটা থেকে বলছিলাম এটা পেয়েছি। যে আসলে এই যে চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে বাচ্চারা কিন্তু শিখছে তাদের সৃজনশীলতা বিকাশ কিভাবে ঘটানো যায়, সৃজনশীলতার প্রকাশ কিভাবে হয়, আরেকটা হচ্ছে তাদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। এইটা কিন্তু সে যেই পেশায় যাবে ভবিষ্যতে তাকে কিন্তু সাহায্য অনেক করবে। বেশি সাহায্য কাজে করবে। দেবে, তাই না? তো সেটা দেবে। আমরা এখন তাওকিরের কাছে আবার আসবো। আচ্ছা, তার আগে একটু জেনে নিই সাথী, তুমি যে ছবিটা বানিয়েছো এটা কি মাধ্যমে বানিয়েছো, মানে কোন ক্যামেরায়? ডিজিটালি আমি ডিএসএলআর ব্যবহার করেছি। ডিএসএলআর ক্যামেরায়। আচ্ছা, ওকে। আগের ছবিটাও তাই, হ্যাঁ। ডিএসএলআর। তাওকির, তুমি তো অনেকগুলো ছবি বানিয়েছো, তুমি কোন ক্যামেরায় মূলত বানিয়েছো ছবিগুলো? আমার বিভিন্ন রকম ক্যামেরাই ভালো লাগে, আসলে ডিজিটাল ফরম্যাটেই বানাচ্ছি। আমরা প্রথম থেকে শুরু করছিলাম ওই যে না, ডিজিটাল ক্যামেরা ফরম্যাট তো থেকেই বটেই, মানে কি কোন কি ধরনের ক্যামেরা ক্যামেরায়? হ্যাঁ, করছি। আমরা শেষ ছবিটা করেছি ডিএসএলআরেই, আর সাথে এখন একটা ছোট্ট ক্যামেরা পাওয়া যায়, গোপ্রো আর কি, সুপার মোশন GoPro, হ্যাঁ, ক্যামেরা, GoPro, হ্যাঁ। গোপ্রোর কিছু শট। আচ্ছা, তুমি তো এখন চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করছো ভারতে, আবিরও চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করছে। তো তুমি কেন তোমার চলচ্চিত্র নিয়ে পড়তে হলো কেন? আসলে চলচ্চিত্র নিয়ে কেন পড়তে হলো, এর আগের দিন একটা রেডিও শো ছিল, সেখানেও এই কোয়েশ্চেনটা আর কি আসছিল। আমার কাছে মনে হয় যে আসলে আমাদের সবার অনেক বলার ইচ্ছা, আমরা অনেক বলতে চাই। হুম, তো আমার কাছে মনে হয় যে বলার জন্য এই মাধ্যমটা খুব ভালো একটা মাধ্যম। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে এইটা বলে আমি শান্তি পাই, মানে এই মাধ্যমে ছবিটা বানায়, একটা ছবি বানানোর পর সেটা যখন ফাইনাল আউটপুট দেখা যায়, বা সেটা যখন প্রিমিয়ার হয়, অনেকগুলো মানুষ দেখে, সেইটার সময় আসলে আমরা সবাই জানি সেটার সেটার যে আনন্দ, সেই সেই আনন্দটা আনন্দটা হ্যাঁ। আসলে অন্য কোনো ব্যাপারে পাওয়া যাবে কিনা জানি না। আসলে আমার কাছে মনে হয়েছে আমি আসলে হয়তো আর কিছু পারবো না, আমার এই সিনেমাটাই আমি হয়তো কোনোভাবে বানায় যেতে পারবো, এই জন্যই আমি পড়ছি। আচ্ছা, তুমি কোথায় পড়ছো একটু স্পেসিফিকলি বলো। আমি পড়ছি এশিয়ান স্কুল অফ মিডিয়া স্টাডিজে, এটা হচ্ছে দিল্লিতে। ফিল্ম সিটি নয়ডায়। এটা একটা ফিল্ম স্কুল। আমি পড়ছি সিনেমাই পড়ছি, আমার সাবজেক্টের নাম বিএসসি ইন সিনেমা, আমার মেজর হচ্ছে সিনেমাটোগ্রাফি। আচ্ছা, আবার আসবো আবির তোমার কাছে। এই যে উৎসবগুলো তোমরা করছো, এই উৎসবগুলো করতে যে কি ধরনের সমস্যা তোমাদের পড়তে হচ্ছে? তোমরা অনেক চাপের মধ্য দিয়ে যাচ্ছ, আমরা দেখি, আমি দেখি, মানে এটা খুব স্বাভাবিক, নানা রকম সমস্যা হবে। আর আমাদের এখানে তো কোনো কিছুই তো খুব কি বলবো, কোনো কিছুই খুব প্রফেশনালি হয় না, কারণ এখানে সবাই স্বেচ্ছাশ্রম দিচ্ছে, সবাই যার যার পড়াশোনার ফাঁকে সময় দিতে হচ্ছে। এখানে কাউকে পয়সা দিয়ে কোনো পার্মানেন্ট স্টাফ আনা রাখার আমাদের মানে সুযোগ নাই। অনেক বাজেটের কনস্ট্রেন্টের মধ্য দিয়ে কাজ করতে হয়। তো এই সব মিলিয়ে সমস্যাগুলো কি কি ফেস করছো মূলত? সমস্যা যেটা আমরা হয়, হ্যাঁ আমরা হয়তো মানে সবাই আমাদের 100%টা দেওয়ারই চেষ্টা করি। আমরা ভলেন্টিয়ারই, আমাদের টোটালটাই ভলেন্টিয়ার অর্গানাইজেশন। অলমোস্ট প্রায় যদি আমি বলি 80 থেকে 90 জন ভলেন্টিয়ার যারা আমরা কাজ করি, তারা সবাই আন্ডার 18। তো তাদের কাছ থেকে আসলে খুব বেশি মানে একদম আমি যদি বলি হ্যাঁ তারা খুব বড়দের মতন কাজ করবে, সেটা হয় না। তাদের কাজের মধ্যে অনেক ভুল থাকবে, স্বাভাবিক, তারা শিখছে এখনো, লার্ন করছে এখনো। তো অনেক ক্ষেত্রে আমরা যেমন সমস্যা ফেস করি যে হয়তো হ্যাঁ আমরা অনেক ক্ষেত্রে আমরা টাইম ফ্রেমটা মেনটেন করতে পারি না, অনেক ক্ষেত্রে হয়তো এরকম হয়। কিন্তু তবুও আমরা চেষ্টা করি যে না, আমাদের যেইটা আমরা কমিট করেছি, যেভাবে কাজ করতে যাচ্ছি, সেটা যাতে আমরা করতে থাকি। আর এছাড়াও এমনি যদি সমস্যা অর্গানাইজিং, আমি সমস্যাগুলো যদি বলি, এই ধরনের সমস্যাগুলোই হয় যে হ্যাঁ হয়তো এটা হচ্ছে না, এই মুহূর্তে হচ্ছে না, বাট আসলে আমাদের ভলেন্টিয়ারগুলো আসলে এত বেশি কি বলবো এনার্জেটিক যদি বলি, কেউ কিন্তু কখনো যে না একদম ভয় পেয়ে বা হয়ে যে না আমি পারবো না, এটা কিন্তু না। হ্যাঁ পারবো, হচ্ছে না, হ্যাঁ আমি আবার করব। ঠিক আছে, এটা আসলে গ্রো করেছে কিন্তু মানে একদিনে না, মানে গ্রোটা করেছে কিন্তু এই যে সাংগঠনিক যেটা বলি আমরা যে একসাথে কাজ করে, এখন সিএফএস একটা ফ্যামিলির মতন হয়ে গেছে আমাদের কাছে, চিলড্রেন্স ফিল্ম সোসাইটি। সো এইটার মাধ্যমেই হচ্ছে মানে এই ফ্যামিলিটার কারণেই যে কোনো সমস্যাই হোক সেটা আমরা ওভারকাম করি। আর এমনিতেও তো যেই সমস্যাটা থেকেই থাকে সব সময়, সেটা হচ্ছে আমাদের মানে স্পন্সর এটা একটা খুব বড় সমস্যা যেটা আমরা করি। কারণ বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয় বিভিন্ন কর্পোরেট হাউসগুলা যখন আমরা যাই, হ্যাঁ বাচ্চারা তো আমাদের ক্লায়েন্ট না,
এরা আমাদের ক্লায়েন্টটা, আমরা কেন দিব, কি আমাদের আউটকাম কি। মানে আসলে সব জায়গাতে আমরা সবসময় আমাদের ব্যবসায় আমি দেখবো যে সবসময় একটা নেগেটিভ নেগেটিভ একটা অ্যাটিটিউড থাকে। এছাড়াও বিগত বছরগুলো যদি বলি, আমাদের বিগত বছরগুলোতে সাধারণত আমাদের মানে যারা পৃষ্ঠপোষকতা করতেন তারা সাধারণত বিভিন্ন এনজিও গুলা করতেন। হয়তো তাদের কোনো সমস্যা বা কিছু কারণে তাদের হয়তো কিছু কম, সেই এনজিও গুলা আমাদের সাথে দুটি স্পেসিফিক সংগঠনের নাম আমি বলতে পারি। একটা হচ্ছে ইউনিসেফ আর একটা হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। তারা বিগত কয়েকটা ফেস্টিভ্যালে কিন্তু তারা ভালোভাবে সহযোগিতা করত। ইউনিসেফ বিশেষ করে সারা দেশ থেকে যে বাচ্চারা আসতো তাদের যে যাতায়াত থাকা খাওয়ার খরচটা বেয়ার করতো, এবং টিআইবিও একটা ভালো ফান্ডিং করতো বিশেষ করে প্রকাশনার ক্ষেত্রে। তো সেটা কি অজ্ঞাত কারণে গত 2 বছর আগে থেকে তারা সরে গেল এই ফেস্টিভ্যাল থেকে আমরা জানি না। এটা খুবই দুঃখজনক আমি বলবো, কারণ তাদের যে ঘোষিত যে নীতিমালা তার সাথে এটা যায় না। কারণ ফেস্টিভ্যালটা তারা বলতে পারবে না ফেস্টিভ্যালটা যে খুবই ভালো হচ্ছে এবং এটার যে ভালো একটা ইম্প্যাক্ট পড়ছে এইটা অস্বীকার করার কোনো উপায় নাই। ফেস্টিভ্যালটা যেখানে বাচ্চারা এত চমৎকারভাবে আয়োজন করছে সেইখান থেকে কেন তারা কোনো কারণ ছাড়া সরে গেল আমি জানি না। এই প্রশ্নটা আমি এই দুটি প্রতিষ্ঠানের কর্ণধারদের কাছে আজকে রাখতে চাই। এটি তারা ব্যাখ্যাও করে নাই, এটা তো এটি খুব দুঃখজনক। হ্যাঁ, কারণ ফেস্টিভ্যালের মাধ্যমে কিন্তু আসলে আমি যদি বলে থাকি একটা আমাদের ফেস্টিভ্যাল থেকে কিন্তু অনেক প্রত্যন্ত এলাকা থেকে শিশুরা আসে এবং তারা সরে যাওয়ার পরও কিন্তু এই ফেস্টিভ্যালটি হচ্ছে ভালোভাবেই হচ্ছে। আমরা সেটা তাদের মনে রাখা উচিত। যাই হোক, আমাদের সাথে ওই দর্শকটির ফোনটি আমরা পেয়েছি, আমরা একটু ফোনটি নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আমি শুভ ছিলাম সাতক্ষীরা থেকে। আমার প্রশ্নটি ছিল, বর্তমানে এখন বিভাগীয় পর্যায়ে চলচ্চিত্র উৎসব হচ্ছে, ভবিষ্যতে জেলা পর্যায়ে হওয়ার সম্ভাবনা কতটুকু, এটা আমি অফিসের কাছ থেকে জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। জেলা পর্যায়ে উৎসবটি হবে কিনা? জেলা পর্যায়ে যেমন আমরা গত বছরই করলাম জয়পুরহাটে। তো আমাদের ইচ্ছা আছে আমরা বিভিন্ন জেলাতে গিয়ে ছোট আকারে ছোট পরিসরে, বিভাগীয় শহরগুলোতে হয়তো আমরা অনেক বড় পরিসরে করতে পারি, বাট জেলা শহরগুলোতে আমরা আমাদের ইচ্ছা থেকে আমরা ছোট পরিসরে অবশ্যই করার চিন্তা ভাবনা করছি। এবং যদি কোনো জেলা পর্যায়ের কেউ আমাদের সাথে যোগাযোগ করে যে আমরা করতে চাই, আপনারা আমাদেরকে সাহায্য করুন, সেখানে অর্থাৎ জেলা পর্যায়ে যেখানেই করা হোক না কেন, মানে লোকালি একটা অর্গানাইজেশনকে উদ্যোগ নিতে হবে, তাদের সাথে চিলড্রেন ফেস্টিভ্যাল যুক্ত হয়ে উৎসবটা করতে হবে। কারণ আমরা তো ওখানে যে আমরা তো ওখানে যেমন জয়পুরহাটে আমরা করেছিলাম, ঢাকা সিএফএস আমাদেরকে একটা সাহায্য করেছে, সেই একটা টিম গিয়ে পুরো ফেস্টিভ্যালটাকে আরো করেছে। কিন্তু ওই জেলার একটা টিম থাকতে হবে যারা এই ফেস্টিভ্যালটাকে তৈরি করতে পারে, মানে এটা সম্পূর্ণ করতে পারে। আমাদের সামনে তো চিটাগাঙে হবে, রংপুরে হবে, বরিশালে হবে, এবং ময়মনসিংহে একটা গ্রুপ আমার সাথে যোগাযোগ করেছিল কয়েকদিন আগে, তারাও একটা করতে চায় মার্চে। সব মিলিয়ে তো অনেকগুলো জেলাতেই হয়তো হবে। এবং দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে পারি যে যারাই এই লোকালি এই চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালটি আয়োজন করতে চায়, জেলা শহরে হোক, তারা যদি যোগাযোগ করে চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশের সাথে, তাহলে সেটা আমরা চিলড্রেন ফিল্ম সোসাইটি সেটা ব্যবস্থা করবে। এবং চিলড্রেন ফিল্ম সোসাইটির সাথে যোগাযোগের ওয়েবসাইটের ঠিকানাটা একটু বলে দাও। ওয়েবসাইটটি হচ্ছে www.cfsbangladesh.org। আর যদি আমি বলে থাকি আমাদের ওয়েবসাইটের চেয়েও একটা আছে ফেসবুক পেজ, যেটা বহুল প্রচলিত, সেক্ষেত্রে facebook.com/CFS বাংলাদেশ এটা দিলে আমাদের ফেসবুকে তারা যোগাযোগ করতে পারবে, ওখানে গেলে এক্সট্রা ডিটেলস তারা পেয়ে যাবে। আরেকটা জিনিস ওনার কথা যেটা বলো জেলা পর্যায়ে, সেক্ষেত্রে আমরা কিন্তু আরেকটা বিষয় শুরু করি, সেটা হচ্ছে স্কুলে গিয়ে আমরা ফিল্ম দেখাচ্ছি। গত বছর আমরা বেশ কয়েকটি স্কুলে গেছি, তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করে তাদের কাছ থেকে একটা সময় নিচ্ছি, সেখানে গিয়ে আমরা দেশ বিদেশের ফিল্ম দেখাচ্ছি, যাতে শিশুরা স্কুলে থেকেও যাতে তাদের মেধাটা তাদের বাইরের ফিল্মটার প্রতি আগ্রহ সৃষ্টি হয়, ফিল্মের প্রতি আগ্রহ সৃষ্টি হয়, এবং তারা যাতে আমাদের ফেস্টিভ্যাল সম্পর্কে আরো বেশি জানতে পারে। এইভাবে আমরা স্কুল প্রোগ্রামের মাধ্যমে আয়োজন করছি। আমি সময় প্রায় শেষ পর্যায়ে, আমি তাওকিরের কাছে একটু জানতে চাইবো, একটা অভিজ্ঞতা আমাদের ঘটেছিল গত 2-3 বছর আগে, যে একটি ছেলে বলছিল সে ছবি নিয়ে এসছে কুড়িগ্রাম থেকে, সম্ভবত নাকি বোধহয় কুড়িগ্রাম থেকে, সে কিভাবে বর্ণনা করছিল তার অভিজ্ঞতা, যে কিভাবে সে ছবিটা বানালো। ওই 10,000 টাকা জোগাড় করতে তার কি কাঠখড় পোড়াতে হয়েছিল, এবং ধার টার করে, তাই না?
জি। পরে সিএফএস থেকে আমরা কিন্তু ওই ছেলেটাকে ওই টাকাটা দিয়েছিলাম জি। তার ছবিটার মানে যে তার ধারটা কষ্টের করে। কথা শুনে একটু তুমি ঘটনাটা মনে আছে একটু বলবে? জি, স্যার। ফেস্টিভ্যালে যেটা হয়েছিল যে সে কিছু বছর ধরে আমাদের ফেস্টিভ্যালটা অবজার্ভ করছিল। তো সে এখানে জানতে পারে যে এখানে এরকম বিভিন্ন জায়গা থেকে ছবি বানায় নিয়ে আসা হয়। তো সে কুড়িগ্রামের এমন একটা প্রত্যন্ত অঞ্চলের এবং সে খুব গরিব একটা ফ্যামিলি থেকে এসেছিল। সে সেখানে মানে খুব কষ্ট করে বলা যায় ক্যামেরা ম্যানেজ করে, তারপর যারা লোকালি এডিট করে, মূলত লোকালি বিভিন্ন প্রোগ্রাম এডিট করে, এদেরকে মানে খুব কষ্ট করে ম্যানেজ করে। সব থেকে বড় ব্যাপার ছিল যে সে এই টাকাটা 10,000 টাকা মতো যেটা সে ছবিতে ব্যয় করেছে, এই টাকাটা সে বিভিন্ন মানুষের কাছ থেকে ধার করেছিল এবং তার টার্গেট ছিল যে আমি যদি এই ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড পাই সেই অ্যাওয়ার্ড মানি দিয়ে সেই ধারটা সে শোধ করবে। এবং তার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না যে সে যদি এই অ্যাওয়ার্ডটা না পায় তাহলে সে টাকাটা পরিশোধ করতে পারবে। এটা মানে এত প্রত্যন্ত একটা অঞ্চল যেখানে আমার কাছে মনে হয় যে সেখানে যে ছবি দেখে মানুষ সেটাও এখন মানে সেই সময় ভাবাটা বেশ কঠিন ছিল। সেখান থেকে সে ছবি বানিয়ে নিয়ে এসেছে। এটা এবং পরে সে অ্যাওয়ার্ড পেয়েছিল কিনা আমি জানি না, সে অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড পায়নি, পায়নি, কিন্তু ওই but টাকাটা আমরা আমরা সিএফএস দিয়েছি। থেকে তাকে দিয়েছিলাম স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে, আমার মনে আছে। তো যাই হোক, এই বাচ্চারা যে ছবি করছে এটা নিশ্চয়ই একদিন অনেক অনেক বড়ভাবে ছড়িয়ে পড়বে এবং এই উৎসবের যে প্রভাব সেটাও ছড়িয়ে যাবে। 9টি বছর এমন কোনো বড় সময় নয়, দীর্ঘ সময় নয়। আমরা আশা করি আগামীতে এই শিশু চলচ্চিত্র উৎসবের যে প্রভাব সেটি আমাদের শিশুদের মধ্যে ব্যাপকভাবে পড়বে এবং আমাদের শিশুরা চলচ্চিত্রের মতো শক্তিশালী একটি মাধ্যমকে ভালোভাবে তাদের বিকাশের জন্য ব্যবহার করতে পারবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমাদের Thank you, উৎসবের সাফল্য কামনা করি এবং 29 তারিখ পর্যন্ত উৎসবটি চলবে। প্রতিদিন 4টি করে শো হবে, সকাল 11টায়, দুপুর 2টায়, 4টায় এবং 6টায়। 6টে। মূল কেন্দ্র হচ্ছে কেন্দ্রীয় পাবলিক Public লাইব্রেরি, আর সব অন্যান্য স্থানে কেন্দ্রে হবে। দর্শকদের অনুরোধ করব আপনাদের শিশুদের নিয়ে আপনারা যাবেন ছবি দেখতে, ফ্রি, এটা কিন্তু কোনো টিকিট লাগবে না, শিশুদেরও টিকিট লাগবে না, আপনাদেরও টিকিট লাগবে না, সবাই দল বেঁধে ছবি দেখতে যাবেন, নানা রকম ছবি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।